যদি বলি জাস্টিন গেচি কোনোভাবে ইলিয়া টপুরিয়াকে স্পয়েল করে দেয় এবং যদি সিরিল গেন ইন্টারিম চ্যাম্পিয়ন হয়ে রয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ বন্ধু, লিটারেলি কি হবে? আমার অনেকেই এখানে প্রশ্ন করবে যে ভাই এসব ফালতু ভিউসের জন্য কথা ছড়াস না, কারণ আমরা সবাই জানি ইলিয়া টপুরিয়াই জিতবে, সে ইজিলি নক আউট করবে। আর যেখানে অ্যালেক্স পায়রা সে ট্রিপল চ্যাম্প হবে, এটা আমরা সবাই ভেবে বসে আছি এবং আমিও লিটারেলি এইটাই বলেছিলাম আজ থেকে 2-3 দিন আগে, কিন্তু আমি কয়েকটা ফ্যাক্টর মিস করেছিলাম। আমি আজকে সেই ফ্যাক্টরগুলো বলবো। আমি এটা বলছি না যে এখানে জাস্টিন গেচি আরামসে জিতে যাবে বা এখানে অ্যালেক্স পায়রা জিততে পারবে না এই ফাইটার, না আমি এটা বলছি না। তবে আমরা কয়েকটা ফ্যাক্টর মিস করছি, সেই ফ্যাক্টরগুলো আজ বলছি। তবে ফ্যাক্টরগুলো বলার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিন। এবং কারণ হচ্ছে আমি বাংলাতে এরকমই ভিডিও বানাই এবং আমি ইউএফসি ছাড়াও এর অন্যান্য ইভেন্ট যেমন ওয়ান চ্যাম্পিয়নশিপ, এমএফ, ম্যাট্রিক্স ফাইট নাইট, পিএফএল এবং এমভিপির ইভেন্টগুলোকেও লাইভ স্ট্রিম করবো আমার 50টা সাবস্ক্রাইবার হলে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। তো এখানে অনেক ফ্যান্সরা বলবে যে ইলিয়া টপুরিয়া এখন তার প্রাইমে আছে, সে লাস্ট 3টে ফাইটে আলেকজান্ডার ভলকানস্কি, ম্যাক্স হলোয়ে এবং চার্লস অলিভেরাকে ব্রুটালি আউট কোল্ড নক আউট করেছে। তার কাছে জাস্টিন গেচি কি? জাস্টিন গেচি তো নিজেই ম্যাক্স হলোয়ের কাছে আউট কোল্ড নক আউট হয়ে গেছে, তাহলে সেই বা কী করে পারবে না? বাট আমরা কয়েকটা ফ্যাক্টর মিস করছি। সেই ফ্যাক্টরগুলি হলো, অ্যাট ফার্স্ট তো জাস্টিন গেচি ইউএফসিতে এর আগেও অনেকবার সে আমাদের ভালো ফাইট প্ল্যানগুলোকে স্পয়েল করে। তার মধ্যে অন্যতম গ্রেটেস্ট ফাইট হচ্ছে একটা খাবিব নুরমাগোমেডভ ভার্সেস টনি ফার্গুসন, সেই বুগিম্যান ভার্সেস সেই ইগলের ফাইটটা, সেই ফাইটটাকেও স্পয়েল করেছে জাস্টিন গেচি। ওই সময় কেউ ভাবতে পারেনি যে কেউ টনি ফার্গুসনকে হারাতে পারবে বা তার রানকে স্টপ করতে পারবে, বা জাস্টিন গেচি করে দেখিয়েছে। তারপর প্যাডি পিমলেট যে পারফরমেন্সগুলো দিচ্ছিল, যেখানে মাইকেল চ্যান্ডলারকে ফার্স্ট রাউন্ডে ব্রুটালি ব্লাডি ওয়ারে ফাইট করে তাকে ডক্টর ডিসিশনের সাথে ফাইট স্টপ করিয়ে দিল। সেই আউটকোল্ড ফাইটারটাকে সবাই চেয়েছিল ইলিয়া টপুরিয়ার সাথে ফাইট করাতে, কারণ তাদের মধ্যে ট্র্যাশ টক এবং তাদের মধ্যে আউটসাইড ফাইটও হয়েছিল। তাই আমরা সবাই চেয়েছিলাম ইলিয়া ভার্সেস প্যাডি পিমলেটের ফাইটটা, বাট সেখানেও জাস্টিন গেচি এই ফাইটটাকে স্পয়েল করে দিল এবং সেও এই প্যাডি পিমলেটকে হারিয়ে দিল এবং সে এই ইলিয়া টপুরিয়ার সাথে চান্স পেয়ে গেল। তাই এটা প্রথমবার নয়, সে এর আগে বহুবার স্পয়েল করেছে এবং এখন অন্যতম একটা গ্রেটেস্ট ফাইট হতে চলেছে। যদি ইলিয়া জেতে তাহলে একটা বড় গ্রেটেস্ট ফাইট হতে চলেছে ইলিয়া ভার্সেস ইসলাম মাকাচেভের, এবং সেখানেই আবার জাস্টিন গেচি আবার এসে দাঁড়িয়েছে। তো আমার ভয় হচ্ছে ভাই যে লিটারেলি জাস্টিন গেচি আবার সেই ইলিয়া ভার্সেস ইসলামের ফাইটটাকেও না স্পয়েল করে দেয়, কারণ যদি ইলিয়া কোনোভাবে হেরে যায় জাস্টিন গেচির কাছে তাহলে সে ইসলামের সাথে আর ফাইট খেলার সুযোগ পাবে না বা তার সেই অরাটাই থাকবে না। এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে জাস্টিন গেচি এবার ইলিয়া টপুরিয়ার মাইন্ডের ভিতর ঢুকছে এবং সে তাকে ট্র্যাশ টক শুরু করে দিয়েছে। সে তার প্রফেশনাল কেরিয়ার, পার্সোনাল লাইফ এবং তার এমনকি এক্স ওয়াইফ, ডিভোর্স সমস্ত কিছু নিয়ে ট্র্যাশ টক শুরু করে দিয়েছে। সে চায় যে সে যে কোনোভাবে ইমোশনাল করে দেবার, এবং আমরা জানি ভাই কোনো প্রফেশনাল ফাইটারের কাছে অন্য খেলোয়াড় যদি একবার ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ে ফাইটের মধ্যে, তাহলে অপোনেন্ট এইটা সুযোগ নিয়ে তাকে হারিয়ে দিতে পারবে এবং জাস্টিন গেচি সেইটাই বারবার করে তুলছে। এবং যেখানে ইলিয়া টপুরিয়া তার টুইটে দেখাচ্ছে যে সে কোথাও না কোথাও ইমোশনালটা কানেক্টেড হয়ে যাচ্ছে এই ফাইটের মধ্যে, এটা দ্বিতীয় ফ্যাক্টর ছিল। তবে তৃতীয় ফ্যাক্টরটা ভাই সব থেকে বড় ফ্যাক্টর হতে পারে, লিটারেলি বড় ফ্যাক্টর, যেটার জন্য খামজাদ চিমায়েভও হার মানতে বাধ্য হয়েছিল, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। খামজাদ চিমায়েভ 1 বছর পর এসেছিল এবং সে শন স্টিকল্যান্ডের মতো খেলোয়াড়ের কাছে হেরে গেল, এবং কারণ একটাই, শুধুমাত্র ওয়েট কার্ড না, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। আর এখানেও ঠিক সেটাই হচ্ছে, ইলিয়া টপুরিয়া সেই 1 বছরেরও পরে সে কামব্যাক করতে চলেছে এবং এখানে তার খুব অ্যাক্টিভিটি না থাকায় আমরা সবাই জানি যে তারা কোনো বড় মাপের যত বড়ই খেলার হয়ে যাক না কেন, সে যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তার পারফরমেন্স দিনের পর দিন লো হতে থাকে এবং সেটাই একটা বড় রেজাল্ট বুমিং করে। আর এইটাই হচ্ছে আমার ভয়, কোথাও ইলিয়া টপুরিয়ার পারফরমেন্স না ড্রপ হয়ে যায় তার এই ইনঅ্যাক্টিভিটির জন্য। তবে এইখানেই নয়, এছাড়াও 4 নম্বর ফ্যাক্টরটা তো আপনারা কেউ মাথায় দেননি, সেইটা হচ্ছে ওয়েট কাটিং। হ্যাঁ বন্ধু, ইলিয়া টপুরিয়ার কারেন্ট ওয়েট একটা মিডল ওয়েট ফাইটারের সমান। সে লিটারেলি কাটিং শুরু করতো 10 দিন আগে এবং এইটাই তার ব্রুটাল কার্ড না হয়ে যেতে পারে এবং তার ফাইট হারার সবথেকে বড় কারণ না হয়ে দাঁড়াতে পারে খামজাদ চিমায়েভের মতো। আমার তো লিটারেলি ভাই এইটা ভেবেই শক মনে হচ্ছে। এবং শুধুমাত্র তাই না, জাস্টিন গেচির ব্যাপারে আরেকটা ফ্যাক্ট আমি আপনাদের বলে রাখি, জাস্টিন গেচি তার কেরিয়ারে কোনোদিনও আনর্যাঙ্ক অপোনেন্টের সাথে ফাইটই করেনি। মানে সে যাদের সাথে খেলেছে তারা হচ্ছে লিটারেলি ওয়ান অফ দ্য বেস্ট লাইটওয়েট ফাইটার। সবসময় বেস্ট ফাইটারদের সাথে চুজ করা, সবসময় বেস্ট ফাইটারদের সাথে সারা বছর অ্যাক্টিভ থাকা, এইটা কোথাও না কোথাও তার ফাইটকে পুশ করবে এবং এইটা তাকে একটা বড়
ফাইট জেতানোর কারণও দিয়ে দিতে পারে। শুধুমাত্র ইলিয়া টাপুরিয়া ভার্সেস জাস্টিন গেচির ফাইটই ফ্যাক্টস বেরিয়ে আসেনি, এছাড়াও বেরোচ্ছে যেটা আমার মাথা ঘুরে দিচ্ছে, সেটা হচ্ছে কোথাও না কোথাও অ্যালেক্স পারেরা ট্রিপল ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা স্বপ্নই না থেকে যায়। কারণ আমি জানি এটা তো আপনারা বলবেন যে কিছু একটা ভুল করছি না, তবে আপকামিং আপডেটসগুলো আপনারা দেখেননি। আপনারা সোশ্যাল মিডিয়াতে একবার চেক করুন সিরিল গানের এখন কারেন্ট কন্ডিশন। সে লিটারেলি ফ্রান্সিস এনগানুর থেকেও বেশি ওয়েট ক্যারি করছে, এবং সে যখন কার্ড নিয়ে আসবে সে যেন মনে হবে একটা লিটারেলি জ্যাকড বডি বিল্ডার। এরকম হেভিওয়েট ডিভিশনে পারফেক্ট বডি টাইপ খুব কম খেলোয়াড়রাই থাকে, এবং সেখান থেকেই নিয়ে আসছে সে 3টে বড় ফ্যাক্টরস ম্যাচ জেতার, যে পারেরা স্বপ্নই থেকে যেতে পারে। ফার্স্ট সবথেকে ক্রেজি যেটা লাগলো আমার সেইটা হচ্ছে স্ট্যাটস। অ্যালেক্স পারেরা স্ট্যাটসে লিটারেলি বড় বড় ব্যাঙ্গার ফাইটাররা আছে, ইসরায়েল আন্ডেসানিয়া, জিরি পোভাস্কার, জামাল হিল, খালিল, ম্যাগোমেড এনক্লাভ, এছাড়াও জেন ব্লোইচ, সন স্টিকল্যান্ড, এছাড়া আরও বড় বড় ফাইটাররা আছে। তবে জানেন এর মধ্যে একটা মিস্টেক কি, তারা সবাই মিডিল ওয়েট এবং লাইট হেভিওয়েটের ফাইটার, কেউ হেভিওয়েটের ফাইটারই নয়। আর অন্যদিকে সিরিল গেনের স্ট্যাটস গিয়ে দেখুন, টম অ্যাসপিনাল, আলেকজান্ডার ভলকভ, সের্গাই স্পিভেক, জন জোন্স, টাইট উইভাসা, ফ্রান্সিস এনগানু, ডেরিক লুইস, জুনিয়র ডস স্যান্টস, এরকম বড় বড় গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটারের লিস্টে ভর্তি তার স্ট্যাটস। প্রতিটা হেভিওয়েট ডিভিশনে কমপ্লিট করা বেস্ট হেভিওয়েট ফাইটারদের সাথে তার ফাইট হয়ে আছে, তার হেভিওয়েটে হবে এই ফাইটটা, তাই তার এক্সপিরিয়েন্স এবং তার সেম ওয়েট ক্লাস তাকে আলাদাই একটা বুস্ট করবে, যেখানে ফাইট তার পক্ষে যাবেই যাবে। এরকম বড় একটা ক্রেজি ফ্যাক্ট এটা। তবে সেকেন্ড ফ্যাক্টটা জানেন কি, সেটা হচ্ছে অ্যাকিউরেসি। হ্যাঁ বন্ধু, অ্যাকিউরেসি। অ্যালেক্স পারেরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার, আমি মানছি, তবে সিরিল গেনও কম না। ফাইটিং স্টাইলে স্ট্রাইকিং অলমোস্ট অ্যাকিউরেট, যে পারেরার স্ট্রাইকিং অ্যাকিউরেসি যথেষ্ট দারুণ। অন্যদিকে ইকুয়ালি হেভিওয়েট ডিভিশনে অ্যাকিউরেসি নিয়ে আসে সিরিল গেন। হেভিওয়েট ডিভিশনে অ্যাকিউরেসি খুব কম ফাইটারদের থাকে, যার মধ্যে আপনারা যদি দেখে থাকেন তো আমি তো সিরিল গেনকেই একমাত্র দেখেছি, আর এর আগে দেখেছি হচ্ছে স্টিপে মিওসিসকে। নইলে হেভিওয়েট ডিভিশনে ভালো অ্যাকিউরেট ফাইটারই হয় না। তবে অ্যালেক্স পারেরা কি পারবে সেই তার মিডিল ওয়েট এবং লাইট হেভিওয়েটে যে অ্যাকিউরেসিটা আনতে, সেটাকে হেভিওয়েট ডিভিশনেও মেনটেন করা, এবং যদিও বা মেনটেন করতে পারে সেটাকে কি সিরিল গেনের উপরেও অ্যাপ্লাই করতে পারবে, এটা সব থেকে বড় প্রশ্ন। তবে 3 নম্বর টপিকটা ভাই সাহাব, 3 নম্বর টপিকটাকে আমি লাস্টে রেখেছি, কারণ এইটা ম্যাচ ঘোরাবার জন্য এনাফ ভাই। একবার শুনুন, সেটা হচ্ছে গেম প্ল্যান, স্প্রিড, এছাড়াও হচ্ছে তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা দেখে থাকবো যে অ্যালেক্স পারেরা একটা স্ট্রেডি ফাইটার, সে বেশি হেলদোল করে না, সে তার পাওয়ারফুল স্ট্রাইকের জন্য জানতে পারি। বাট অন্যদিকে সিরিল গেনের স্পিড প্রচুর, স্পিড দেখে মনে হয় সে যেন মিডল ওয়েট ডিভিশনে কমপ্লিট করছে। যেখানে অ্যালেক্স পারেরা এক জায়গায় দাঁড়িয়ে সলিড স্ট্রাইকিং আনে, সেখানেই সিরিল গেন তার স্পিডের সাথে তার কার্ডিও মেনটেন করে, এবং সেখানেই চলে আসে সবথেকে বড় ফ্যাক্টর। সে যদি অ্যালেক্স পারেরাকে কার্ডিওতে ফেলে দেয় এবং তাকে দূর থেকেই তাকে স্ট্রাইক করতে থাকে, তো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে অ্যালেক্স পারেরা। আর সেখানে 3 নম্বর সবথেকে বড় টপিক, ওয়েপান, হার্ডেস্ট ওয়েপান বা মেন ওয়েপান। অ্যালেক্স পারেরার মেন ওয়েপান হচ্ছে লেফট হুক, রাইট হুক এবং বা আপার কাট। অন্যদিকে কিন্তু সেই তার মেন ওয়েপানকে তার ইউজ করতে গেলে অ্যালেক্স পারেরাকে লং রেঞ্জ কাটিয়ে শর্ট রেঞ্জে নিয়ে যেতে হবে। অন্যদিকে সিরিল গেন তো শর্ট রেঞ্জে ফাইটই নেয় না, সে আর প্রতিটা ফাইট সে লং রেঞ্জে থাকে, এবং সেখান থেকে সে স্ট্রাইক করতে থাকে, স্ট্রাইক আফটার রাউন্ড পর রাউন্ড, এবং সেই করেই সে বেশিরভাগ ফাইটারদেরকে অলমোস্ট 2nd to 4th রাউন্ডের মধ্যেই লিটারেলি তাদের গ্যাস আউট করে দেয়। এবং আমরা সবাই জানি যে হেভিওয়েট ডিভিশনে সিরিল গেন যে কার্ডিওটা নিয়ে আসে, সেই রকম কার্ডিও হয়তো খুব কম খেলোয়াড়দেরই আছে, বা কোনো খুব কম খেলোয়াড়দেরই আছে। আর সেই রকম কার্ডিও, সেই রকম লং রেঞ্জে থেকে সে যদি ফাইট করতে থাকে, তো অ্যালেক্স পারেরা লিটারেলি প্রচুর ড্যামেজ নিয়ে নেবে, এবং তারপর সে হয়তো তার মেন ওয়েপানও ইউজ করতে পারবে না। হলেও কি সেই একই ড্যামেজ সে ক্যারি করবে, এটা বড় কোয়েশ্চেন। তাই আমার যদি আপনারা এক নজরে দেখেন তো সিরিল গেনের স্ট্যাটস হেভিওয়েট ডিভিশনের জন্য পারফেক্ট। যেন ফ্রান্সিস এনগানু, ডেরিক লুইস, জন জোন্স, জুনিয়র ডস স্যান্টস, আলেকজান্ডার ভলকভ এবং টম অ্যাসপিনালের মতো বড় ফাইটার আছে। অন্যদিকে অ্যালেক্স পারেরা কোনোদিনও তার হেভিওয়েট ডিভিশনে ফাইটই করেনি। এছাড়াও রয়েছে অ্যাকিউরেসি, দুটি ফাইটারের মধ্যে অ্যাকিউরেসি অলমোস্ট ইকুয়াল। তাই কোনো ছেলে যদি ভাবে যে অ্যালেক্স পারেরার অ্যাকিউরেসি দারুণ, বাট সে হেভিওয়েট ডিভিশনেও কি সেম অ্যাকিউরেসি নিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে গেম প্ল্যান। আমরা সবাই দেখেছি যে অ্যালেক্স পারেরা এক জায়গায় দাঁড়িয়ে তার পাওয়ারফুল শটগুলোকে অ্যাকিউমুলেট করে, কিন্তু অন্যদিকে সিরিল গ্যান স্পিডের সাথে স্পিড নিয়ে আসে তার স্ট্রাইকিংয়ে, এবং আছে তার হেভি কার্ডিও বক্স, এবং সেখান থেকেই এবং তারপর সে লং রেঞ্জে ফাইট করা পছন্দ করে। আর
অ্যালেক্স পাঠান মেন ওয়েপানই লং রেঞ্জে কাজ করবে না। তাই এই সমস্ত ফ্যাক্টরগুলো দেখে আমার কোথাও না কোথাও ভাই ভয় তো লাগছেই। তবে আপনাদের কি মতামত এটা আমাকে অবশ্যই জানান। ভিডিওটা প্রচুর বড় হয়েছে, জন্য আর বেশি দেরি করে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তবে আমি এর প্রেডিকশান বানাবো এবং ওই প্রেডিকশানটা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। এবং আমার 50টি সাবস্ক্রাইব পূরণ হলে আমি ভিডিওতে লাইভ স্ট্রিম করা শুরু করবো MMA সবথেকে বড় বড় অর্গানাইজেশনের বড় বড় ইভেন্ট লাইক UFC, ওয়ান চ্যাম্পিয়নশিপ, PFL, ম্যাট্রিক্স ফাইট নাইট এবং MVP যদি ইন ফিউচার কোনো MMA কার্ড বের করে তাহলে সেগুলো। তো চলুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।